বাংলা ভাষার সত্যিকারের জনক হলো বৌদ্ধরা। অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানবশ্রুতা রৌরবং নরকং ব্রজেত। আদি নিদর্শন চর্যাপদের একটি অক্ষর বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। নেপাল থেকে বাংলা ভাষার আদি নিদর্শন সংগ্রহ করতে হয়েছে। ডক্টর ইনামুল হক বলেছেন যে মুসলমানরা যদি বাংলা বিজয় না করত তাহলে পৃথিবী থেকে বাংলা ভাষা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যেত। নবাব আলী চৌধুরী এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যার অসীম অবদান। তো ভাষা আন্দোলন নিয়ে আমাদের দেশে নানান ধরনের বিতর্ক আছে, কারণ আমরা ধরে নিচ্ছি যে ভাষা আন্দোলনের তুঙ্গ পর্যায়ে যেটা শীর্ষ মুহূর্ত সেটাই 21শে ফেব্রুয়ারি, এটা সত্য। কিন্তু ভাষা আন্দোলন শুরু কিন্তু 52 সালে হয়নি। ভাষা আন্দোলন শুরু হয়েছিল 10ম শতাব্দীর মাঝখানে, যখন সেনরা এসে বাংলাদেশ দখল করেছিল। বাংলা ভাষার সত্যিকারের জনক হলো বৌদ্ধরা। বৌদ্ধ পাল বংশ উচ্ছেদ করে কর্ণাটক থেকে ব্রাহ্মণ্যবাদী সেনরা এসে যখন বাংলা দখল করে তখন তারা ভাষা হিসেবে বাংলাকে অগ্রাহ্য করে। এদেশের মানুষের নাগরিক অধিকার, মানবাধিকার, সম্পদের অধিকার এগুলোকে হরণ করা হয় এবং বৌদ্ধদেরকে হত্যা করাকে মনে করা হয় পুণ্যের কাজ। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মূলত পাহাড়পুর, লালমাই, ময়নামতি বিহারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। তো রাষ্ট্রের তরফ থেকে বিধান জারি করা হলো যে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানবশ্রুতা রৌরবং নরকং ব্রজেত। অর্থাৎ অষ্টাদশ পুরাণ, রামের চরিত্র, এই জাতীয় গ্রন্থাদি যারা মানব রচিত ভাষায় পাঠ করবে, শ্রবণ করবে, চর্চা করবে, মানব রচিত ভাষা মানে বাংলাকে মিন করা হচ্ছে, তাদের ব্যবস্থা করা হবে রৌরব নরকে, অর্থাৎ হত্যা করে রৌরব নরকে পাঠিয়ে দেওয়া হবে। এবং এই নৃশংসতার কারণে বাংলা ভাষার দেশের বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের একটি অক্ষরও বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। যারা জান নিয়ে বাঁচতে পেরেছিল, গণহত্যার থেকে যারা রক্ষা পেয়েছিল, তারা জীবন নিয়ে পালিয়ে তিব্বতে, নেপালে, ত্রিপুরার জঙ্গলে আশ্রয় নিয়েছিল। যে কারণে হরপ্রসাদ শাস্ত্রীর মতো মানুষদেরকে নেপাল থেকে বাংলা ভাষার আদি নিদর্শন সংগ্রহ করতে হয়েছে। বাংলাদেশের মাটিতে বাংলার প্রাচীন বাংলা সাহিত্যের একটি অক্ষর খুঁজে পাওয়া যায়নি। সেইখান থেকে আসলে মূলত আমাদের আন্দোলন। এরপরে বখতিয়ার খিলজির বঙ্গবিজয়। দীনেশচন্দ্র সেন বলেছেন যে বঙ্গবিজয় বাংলা ভাষা ও সাহিত্যের সৌভাগ্যের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছিল। ডক্টর ইনামুল হক বলেছেন যে মুসলমানরা যদি বাংলা বিজয় না করত তাহলে পৃথিবী থেকে বাংলা ভাষা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যেত। এমন নৃশংস নির্যাতন চালানো হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের উপর। 1342 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ, যখন ইলিয়াস শাহী বংশের শাসন শুরু হয়, তখন রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি। কিন্তু মুসলিম শাসকরা জনগণের সঙ্গে বন্ধুত্ব চেয়েছিল, কারণ তাদের গোলযোগ ছিল রাজার সাথে, জনগণের সঙ্গে কোনো সমস্যা ছিল না। অতএব তারা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করলো। ঝুপড়ি, বস্তি, দরিদ্র, নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষের বাংলা ভাষাকে তারা প্রথমবারের মতো রাজ দরবারে জায়গা পেল বাংলা ভাষা ও সাহিত্য। এবং তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার সত্যিকারের জাগরণ হলো। ইংরেজ আমলে বাংলা ভাষার জায়গায় আবার ইংরেজ দখল করলো, ইংরেজি আসন নিয়ে নিল। যদিও বাংলা ভাষা রাষ্ট্রের ভাষা ছিল না, রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি। ফার্সিকে উৎখাত করে ইংরেজি জায়গা নিল এবং বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে সেই সময়কার মন্ত্রী ছিলেন, সদস্য ছিলেন নবাব আলী চৌধুরী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যার অসীম অবদান, নওয়াব সলিমুল্লাহর পরে যে লোকটার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন নওয়াব আলী চৌধুরী এবং শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। নওয়াব আলী চৌধুরীর একটি বক্তব্য বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রসিডিংস এর মধ্যে নাই। তার কারণ হলো তিনি বাংলায় বক্তৃতা করতেন। তাকে বারবার বলা হয়েছে যে বাংলায় বক্তৃতা করলে প্রসিডিংস এ থাকবে না। তিনি বলেন যে আই ডোন্ট বদার ইউর প্রসিডিংস, আমার বাংলা ভাষাকে তুমি স্বীকৃতি দাও, আমি বাংলায় বক্তৃতা করব। তিনি যদিও খুব উচ্চ শিক্ষিত ছিলেন। এইভাবে ভাষা আন্দোলন চলতেই থাকলো। আমি মনে করি আমাদের ভাষা আন্দোলনের শুরুর থেকে সেই যে 10ম শতাব্দী, সেইখান থেকে শুরু করে যদি একটা ডিটেলস ইতিহাস আমরা তৈরি করতে পারতাম, তাহলে অন্তপক্ষে কলকাতার চাপিয়ে দেওয়া যে অন্ধকার যুগ, এই অন্ধকার যুগের অত্যাচার থেকে আমরা রক্ষা পেতাম।